আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোটের আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় আইন উপদেষ্টা আরও জানান, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার চিঠি দেবে বলেও জানান আসিফ নজরুল। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তগুলো জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে করে নিম্ন আদালতের উপর আইন মন্ত্রণালয়ের প্রভাব বা নিয়ন্ত্রণ থাকবে না। নিম্ন আদালত পরিচালিত হবে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে। তবে এটি কার্যকর হতে সময় লাগবে কয়েক মাস। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রশাসনিক দায়িত্ব নিম্ন আদালতের যে বিচারকরা পালন করবেন, ওনাদের কাজের শৃঙ্খলা, ছুটির বিষয়াদি, কন্ট্রোল, এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের হাতেই থাকবে। শুধুমাত্র নিম্ন আদালতের বিচারক যারা আছেন তাদের কন্ট্রোল, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা, ছুটিজনিত বিষয়াদি উচ্চ আদালতের হাতে চলে যাবে। উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করবে। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে প্রচণ্ডভাবে আমরা দেখেছি নিম্ন আদালতে যারা বিচারক থাকতেন তাদেরকে আইন মন্ত্রণালয় কন্ট্রোল করত। এ সময় প্রশ্নের জবাবে আসিফ নজরুল জানান, খুব দ্রুত গণভোট আইন করবে সরকার। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের রায় নিয়ে সন্তোষ জানান আইন উপদেষ্টা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, উনি যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ, সেই রায়টা বাতিল হয়েছে। সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছে আপিল বিভাগ। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে কার্যকর হবে এই ব্যবস্থা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ থেকে আসা আপিল মঞ্জুর করে এ রায় দেন। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইল ফলক বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। হুমায়ুন চিশতির রিপোর্ট। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে বিএনপি সরকারের আমলে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই ব্যবস্থার অধীনে পরবর্তী 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় সবচেয়ে বেশি। তবে 2008-এ একই পদ্ধতিতে হওয়া নির্বাচনে বিজয়ী হয়েও উল্টো পথে হাঁটে আওয়ামী লীগ। 2011 সালে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। সংবিধানে আনা হয় পঞ্চদশ সংশোধনী। রাজনৈতিক সরকারের অধীনে হওয়া 10ম জাতীয় সংসদে বিনা ভোটে জয়ী হন 153 জন। পরবর্তী 3টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয় সবার কাছে। জুলাই গণ আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে উদ্যোগ নেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রিভিউ আবেদনের প্রেক্ষিতে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। শুরু হয় আপিল শুনানি। বৃহস্পতিবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। রায় বলা হয়েছে যে অতীতের যে রায় দেওয়া হয়েছে এটি টেইন্টেড, বাংলায় বলে কলঙ্কিত,
এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 13 অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইন ইটস এন্টায়ারিটি। যেহেতু বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো। এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক। আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। রায়ের প্রতিক্রিয়ায় নিজের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে। আইনজীবীরা জানান, সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বেশ কয়েকটি আবেদন আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিতে নিজের অনিবার্যতা প্রমাণ করেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আইনজীবীরা বলছেন, সর্বোচ্চ আদালতের এই রায়ে যেমন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো, তেমনি রাষ্ট্রের জনগণ ফিরে পেল তার ভোটের মালিকানা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বিগত দিনের মতো পাতানো করতে চাইলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে জামাত। বৃহস্পতিবার রাজধানী মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত নির্বাচনগুলো কলঙ্কিত নির্বাচন হিসাবে ইতিহাসে চিহ্নিত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ঐতিহাসিক এ রায়ে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। এ সময় তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে শেখ হাসিনা স্বৈরাচার হবার সুযোগ পেয়েছিল। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার থিওরি প্রবর্তন করেছিলেন জামায়াত ইসলামীর প্রয়াত সাবেক আমির অধ্যাপক গোলাম আজম। কেয়ারটেকার সরকার না থাকলে বা এই ধরনের একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্জল্য উদাহরণ। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সেই রায়টি দিয়েছেন। এই রায়ের মাধ্যমে কেয়ারটেকার সরকার বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। একটি সরকারের 5 বছর পূর্ণ হওয়ার পর কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালকে যুগান্তকারী রায় হিসেবে উল্লেখ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে জাতি এক দীর্ঘদিনের কলঙ্ক থেকে মুক্ত হল। আক্তার হোসেন আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারই এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য ও আস্থার সরকার ব্যবস্থা। নির্বাচনকে অবশ্যই অংশগ্রহণমূলক করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের আদেশে যে অস্পষ্টতা রয়েছে তা সরকারকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। তিনি জানান, এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত হলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। 90-এর দশকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হলেও পরবর্তীতে হাসিনা সরকার যখন ক্ষমতায় আসেন, তারা আদালতকে ব্যবহার করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশ থেকে তারা নিশ্চিহ্ন করে ফেলেন।
বন্ধুত্বে বিশ্বাস করলেও কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ হস্তক্ষেপ সমর্থন করে না বলে দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতিমালার প্রতিও ঢাকার পূর্ণ সমর্থন রয়েছে। যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকারের জিরো টলারেন্স নীতির কথাও সম্মেলনে স্পষ্ট করেন ডক্টর খলিল। এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর খলিল। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। এ বিষয়ে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে 2 দেশের মধ্যে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানান পররাষ্ট্র সচিব। সফরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সাথেও ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে বলেও জানান তিনি। আমাদের তরফ থেকে ভুটানকে নিশ্চয়ই প্রস্তাব দেওয়া হবে যে অর্থনৈতিক জোন যারা সুচারুরূপে এবং ব্যবহার করেন তাদের শিল্পায়নের জন্য, এবং সেক্ষেত্রে যদি তারা ব্যবহার করতে চান আমাদের তরফ থেকে কোনো আপত্তি থাকার কথা নয়। আমরা ভুটানকে প্রকৌশল এবং চিকিৎসা শিক্ষায় এবং খেলাধুলার ক্ষেত্রে কিছু বৃদ্ধি প্রস্তাব দেব আর